আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ব্যারিস্টার আনোয়ার হোসেন আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের আইন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ব্যারিস্টার সিনে। এই অনুষ্ঠানে মূলত আমরা আইন এবং আদালত বিষয়ে কথা বলে থাকি। আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত হয়ে আসছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্র্যাকটিশনার, বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল আল মামুন। ব্যারিস্টার মাসুদ, ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। আপনার সাথে আমরা একজন ছাত্রকে রেখেছি যে ইংলিশ লিগাল সিস্টেমে আইন পড়ছে। ওর নাম হচ্ছে ওজিফা আলী অর্থী। অর্থী, তোমাকেও অসংখ্য ধন্যবাদ এবং তোমার বাদবাকি পরিচয় আমরা তোমার মুখ থেকে একটু পরে শুনবো। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মাসুদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লাইফ কোথায় ছিল, কীভাবে ছিল, যদি একটু বলেন সংক্ষেপে। আমার জন্ম নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মুসাফপুর ইউনিয়নে। আমার শৈশব ওখানেই কেটেছে। আমি আল মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমার ইনিশিয়াল স্কুলিং ছিল। দেন আমি বসুরহাট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হই। দেন আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হই। পরবর্তীতে আমি ইউনিভার্সিটি অফ লন্ডনের এক্সটার্নাল প্রোগ্রাম থেকে এলএলবি অনার্স সম্পন্ন করি। দেন আমি সিটি ল স্কুল থেকে বার ভোকেশনাল কোর্স সম্পন্ন করে দি অনারেবল সোসাইটি অফ লিঙ্কনস ইন থেকে 2009 সালে আই ওয়াজ কল টু দি বার। কল টু দ্য বার লিঙ্কনস ইন থেকে হয়েছে? জি। লিঙ্কনস ইনের ছবি টবি উঠিয়েছেন উইক টুইক পরে? জি। তাহলে আজকে আপনাকে আমরা উইক পরেই ছবি উঠাবো, ইন্টারভিউ নেবো আর কি। অর্থে তুমি যদি একটু আগে দিও স্যারকে উইকটা পড়ার জন্য, স্যার পড়ে নেবে বাকিটা। থ্যাংক ইউ। নাইস, ভেরি নাইস লুকিং। থ্যাংক ইউ। আপনার ফ্যামিলি থেকে আইনজীবী কেউ আছেন নাকি না আপনি? আমার ফ্যামিলিতে কোনো আইনজীবী নেই। আমার অ্যাকচুয়ালি আমার ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। আচ্ছা। তো এটা পুরো কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে, কিন্তু আমি আনফরচুনেটলি। কিন্তু আপনার ওয়াইফ ডাক্তার, সো ফার মাই আন্ডারস্ট্যান্ডিং। আমার ওয়াইফ ডাক্তার। আচ্ছা। তো আমি আনফরচুনেটলি মেডিকেলে ভর্তি হইতে ব্যর্থ হই। পরবর্তীতে আমার প্রয়াত সিনিয়র ব্যারিস্টার মাহমুদ আহমেদ, আমার বাবা যখন ওনার সাথে সাক্ষাৎ করেন আমার পড়ালেখার বিষয়ে, তো উনি একটা কথা বলেছেন যে আপনার ছেলে ডাক্তার হলে ভালো খাবে, পড়বে, থাকবে, ব্যারিস্টার হলে তো না খেয়ে থাকবে না, ছেলেকে ব্যারিস্টারি পড়ান। আচ্ছা। এই একটি কথার উপর ভিত্তি করে আমার জীবনের মোড় ঘুরে গেল। আমি ডাক্তার না হই ব্যারিস্টার হয়ে গেল এবং ফাইনালি এখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, বর্তমানে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছি। রাইট। অর্থী, তোমার কাছে তোমার স্কুল বা কলেজ কোথায়? আমি মনিপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছিল ঢাকা কমার্স কলেজ। দেন আমি এলসিএলএস থেকে ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে ফাইনাল ইয়ার কন্টিনিউ করছি। তুমি ল পড়তে আসছো কেন? এমন কোনো স্পেসিফিক রিজন ছিল? স্পেসিফিক রিজন, এটা আমার বাবার ড্রিম ছিল আমাকে ব্যারিস্টার বানানো ফার্স্টলি। অ্যান্ড দেন আমার ছোটোবেলা থেকে এমন প্রফেশনে যাওয়ার ইচ্ছা ছিল যেখান থেকে মানুষকে সেবা করতে পারবো, এবং আমি খুবই প্রতিবাদী ছিলাম ছোটোবেলা থেকে। আমি কখনোই অন্যায় মেনে নিতাম না। তুমি 5ই আগস্টে কি আন্দোলনে ছিলে না ছিলে না? হ্যাঁ, ছিলাম। অ্যান্ড আমি সবসময় মানুষের পাশে থাকতে পছন্দ করি, তাই আমার মনে হয় যে প্রফেশনটা আমার জন্য পারফেক্ট হবে। আচ্ছা, তোমার বাবা মা কি করেন? আমার বাবা একজন প্রাইভেট সার্ভিস হোল্ডার অ্যান্ড আমার মা একজন হাউসওয়াইফ। রাইট। তোমার বাবা মাকে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা ও সালাম থাকলো। আমরা এই প্ল্যাটফর্ম থেকে যদি তোমাকে দুজন অসহায় মানুষকে রেফার করি যাদের ফিস দিয়ে আইনে আশ্রয় নেওয়ার সুযোগ থাকবে না, তুমি যখন কোয়ালিফাইড ব্যারিস্টার হবে তাদেরকে তুমি হেল্প করবে কিনা? ইয়েস স্যার, অবশ্যই। আমি চাই মানুষকে সেবা করে মানুষের দোয়া নিতে। আচ্ছা, তোমাকে কিন্তু আমাদের ডাটাবেসে রেখে দেবো, পরে আর রিফিউজ করতে পারবে না। রাইট। তোমার কাছে দুইটা প্রশ্ন আছে আমরা যা দর্শকদের কাছ থেকে পেয়েছি। প্রিয় দর্শক, আপনারা যে কেউই আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন। প্রশ্ন পাঠানোর ঠিকানা হচ্ছে barristers.in25@gmail.com। আমি আবার পড়ছি, barristers.in25@gmail.com। এই ঠিকানায় যে কেউ প্রশ্ন পাঠাতে পারেন। যুক্তি সকল প্রশ্নের উত্তর দিয়ে আমরা থাকি। আজকে আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি, এর মধ্যে এখনই এই মুহূর্তে পড়বে অর্থীর দুটি প্রশ্ন যা আমরা দর্শকদের কাছ থেকে পেয়েছি, এবং আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদের কাছ থেকে আমরা উত্তরগুলো পাবো। অর্থী, তুমি যদি স্যারের উদ্দেশ্যে প্রশ্নগুলো একটা করে একটা করো। স্যার, আমার প্রথম প্রশ্ন মাহমুদ আলী আলেকান্দা বরিশাল থেকে বলেছেন, আমার 2 মেয়ে, কোনো ছেলে সন্তান নেই, কিন্তু আমার আপন এক ভাই ও ভাইয়ের 2 ছেলে আছে। আমাকে একজন বলল যে আমি মারা যাওয়ার পর আমার সকল সম্পত্তি আমার মেয়েরা পাবে না, বরং আমার আপন ভাই ও তার ছেলেরা। ব্যাপারটা কি সত্যি? সত্যি হলে এখন আমার করণীয় কি? যেহেতু উনার কোনো ছেলে সন্তান নাই, সেহেতু উনার যেহেতু একাধিক কন্যা সন্তান রয়েছে, উনার সম্পত্তি যা রয়েছে উনার মৃত্যুর পরে উনার কন্যা সন্তানরা
2/3 সম্পত্তি পাবে। 3 ভাগের 2 ভাগ। 3 ভাগের 2 ভাগ। বাদ বাকি সম্পত্তি উনি যদিও উল্লেখ করেন নাই ওনার স্ত্রী আছেন কি নেই, যদি ওনার স্ত্রী জীবিত থাকেন তাহলে 8 ভাগের 1 ভাগ উনি পাবেন এবং বাদ বাকি সম্পত্তি ওনার ভাই 8 ভাগের 2 আনা আর কি। জি 2 আনা উনি 8 ভাগের 1 ভাগ পাবেন। বাদ বাকি সম্পত্তি ওনার ভাই বা ভাইয়ের ছেলে যারা আছেন অবশিষ্ট ভোগী তারা পাবেন। তাহলে এই মুহূর্তে উনি অ্যাডভাইস চাচ্ছেন, করণীয়টা কি? উনি কি ওনার সন্তানদেরকে দিয়ে দিতে পারেন? উনি তা দিয়ে যেতে পারেন। উনি দানপত্র দলিল বা হেবা দলিল আমরা যেটাকে বলে থাকি, আমরা হেবা দলিল, রেজিস্টার্ড হেবা দলিলের মাধ্যমে উনি ওনার সম্পত্তিটুকু ওনার মেয়েদেরকে উনি ওনার জীবদ্দশায় দিয়ে যেতে পারেন। পুরো সম্পত্তিটুকুই উনি দিয়ে যেতে পারেন। এটা হলো বেস্ট অ্যাডভাইস। জি থ্যাংক ইউ। তোমার সেকেন্ড কোয়েশ্চেন। আমার দ্বিতীয় প্রশ্ন, সানজু মিয়া বাড্ডা ঢাকা থেকে বলেছেন, আমি দীর্ঘদিন যাবৎ অর্থাৎ বিগত 23 বছর ধরে আমার নিজের বাসায় শান্তিপূর্ণভাবে বসবাস করে আসতেছি। আমার বাসাটি 5 তলা বিশিষ্ট। আমার পাশের চতুর্দিকে বাসা 1 বছর যাবৎ দোতলা বিশিষ্ট ছিল, কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে সবাই 10 বা 12 তলা বিশিষ্ট বিল্ডিং করার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে। আমি বুঝতে পারছি না যে ওনারা সবাই যখন আমার চতুর্দিকে 10-12 তলা বিশিষ্ট বিল্ডিং করে ফেলবেন তখন আমার বাসায় কোনো আলো বাতাস ঢুকবে না এবং আমার বাসাটি সবসময় অন্ধকার হয়ে থাকবে। আমি এক জুনিয়র আইনজীবীর কাছে গেলে তিনি আমাকে পরামর্শ দিলেন যে আমি নাকি তামাদি আইনের 26 ধারার মতে আমার আলো বাতাস যাতে বন্ধ ও আমার বাসা যেন অন্ধকার না হয়ে যায় সেই বিষয়ে এখন থেকে 2 বছরের মধ্যে আদালতের আশ্রয় নিতে পারবো, অর্থাৎ ইনজাংশন চাইতে পারবো। ব্যাপারটা কি সত্যি? জি, এটাকে বলা হয় ইজমেন্ট রাইট। এইটা তামাদি আইনের 26 ধারায় সঠিক অ্যাডভাইস দিয়েছে ওনাকে। যে তামাদি আইনের 26 ধারায় বলা হয়েছে যে যদি একাধারে আপনার আলো বাতাস বা চলাচলের জন্য যেই অন্য একটা ওনার পার্শ্ববর্তী যে জায়গার উপর দিয়ে উনি চলাচল করেন বা ওই যেই জায়গা দিয়ে আলো বাতাস আসা যাওয়া করে, এইটা যদি উনি একাধারে নিরবচ্ছিন্নভাবে 20 বছর যাবৎ শান্তিপূর্ণভাবে এইটা যদি উনি ভোগ করে থাকেন তাহলে ওনার একটা অধিকার জন্মায়। তখন এই অধিকারটা সাধারণ নাগরিকের ক্ষেত্রে এটা বা প্রাইভেট সিটিজেনদের ক্ষেত্রে আমরা বলি যে এটা 20 বছর এই অধিকার জন্মানোর মেয়াদকাল। আর যদি এটা সরকারের বিরুদ্ধে দাবি করতে গেলে সেই সময়টা কিন্তু 60 বছর, 60 ইয়ার্স। তো যেই সময়তে থেকে এই অধিকারের উপর হস্তক্ষেপ করা হবে সেই সময় থেকে 2 বছরের মধ্যেই উনাকে তামাদি আইনের 26 ধারা অনুযায়ী উনাকে ইনজাংশন কম্পিটেন্ট কোর্ট অর্থাৎ দেওয়ানি আদালতে উনাকে মামলা করে যাতে করে উনার এই অধিকার খর্ব না হয়, কেউ হস্তক্ষেপ করতে না পারে, এই জন্য নিষেধাজ্ঞার আবেদন উনি দিতে পারেন। তবে এখানে একটা বিষয় যেটা উনি বলেছেন চতুর্দিকে, সাধারণত চতুর্দিকে আসলে কিভাবে সেটা আমি বুঝতে পারছি না, কারণ কোনো একটা দিকে একটা পাবলিক ওয়ে থাকে আর চতুর্দিকে হয়ে গেলে সেটা হয়ে যায় ল্যান্ডলক হয়ে যায়। আমার ধারণা আর কি রাস্তা যেটা ওটা বাদ দিয়ে চতুর্দিক বোঝাচ্ছে, আমার ধারণা আর কি হতে পারে। তো চতুর্দিকে সাধারণত হয় না, কিন্তু তারপরেও হতে পারে অনেক সময় যে একটু, যেমন আমরা অনেক সময় দেখি যে যেগুলো চাষাবাদী উপযোগী জায়গা পরবর্তীতে সেখানে বাড়িঘর করতে গেলে একটা জমির পিছনে আরেকটা জমি পড়ে গেলে তখন সেখানে হয়তো চলাচলের যাতায়াতের রাস্তা থাকে না বা পরবর্তীতে আস্তে আস্তে চারিদিকে চতুর্দিকে ঘরবাড়ি গড়ে ওঠে। তো যাই হোক, সেটা হলো যে এই অধিকার হস্তক্ষেপ করা যাবে না, এই অধিকারের জন্য উনি তামাদি আইনের 26 ধারায় উনার প্রতিকার আছে। সেটা 2 বছরের মধ্যে যেদিন থেকে হস্তক্ষেপ করা হবে সেই দিন থেকে 2 বছরের মধ্যে উনি আদালতে মামলা দায়ের করতে পারবেন। ধন্যবাদ। আমরা এখন ব্রেকে যাব। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি এক্ষুনি। প্রিয় দর্শক, আমরা ফিরে আসছি বিজ্ঞাপন বিরতি থেকে। আমরা কথা বলছিলাম ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ ব্যারিস্টার মাসুদের সাথে। আমরা আবারও ওনার কাছে ফিরে যাচ্ছি। চেক ডিজনার মামলা, আপনি যদি একটি উত্তর দেন। চেক ডিজনার মামলা এবং অর্থঋণ মামলা একসাথে চলতে পারে কিনা? এইটা এখন আমরা সম্প্রতি যেই ধরনের মামলা মোকদ্দমা খুব বেশি হচ্ছে বা হয় তার মধ্যে একটা হলো চেক ডিজনার কেস। এইটার মূল কারণ হলো আপনার আমাদের প্রাইভেট যে বিজনেস ট্রানজ্যাকশন বা ডে টু ডে অ্যাফেয়ার্সে আমরা অনেক বেশি এখন ক্যাশলেস আমরা ট্রানজ্যাকশন করি।
তো সেক্ষেত্রে আমরা অনেক কিছুই চেকের মাধ্যমে করে থাকি এবং চেক ডিজনার হচ্ছে এবং প্রচুর চেকের মামলা হচ্ছে। আর চেকের মামলার সংখ্যা বাড়ার অন্যতম কারণ হলো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যখন তারা ঋণ দেয় তখন ঋণ আদায়ের মাধ্যম হিসাবেও তারা হলো যে আপনার ঋণ গ্রহীতাদের কাছ থেকে চেক নেয় এবং সেই চেক ডিজনার হলে তারা মামলা করছেন। তো এখন মূলত আমরা যে আমাদের প্রত্যক্ষ যেটা করছি আমরা আমাদের অভিজ্ঞতা সেটা হলো যে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক ঋণ গ্রহীতা যারা হয়তো ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন, ঋণের কিস্তি আদায়ের জন্য চেক দিচ্ছেন, সেগুলোর জন্যই প্রচুর মামলা হচ্ছে। তো এখানে আপনার যে প্রশ্নটা অর্থঋণ এবং চেকের মামলা একসাথে চলতে পারে কিনা, জি, আমাদের সর্বোচ্চ আদালত কর্তৃক এটা ইতিমধ্যেই নিষ্পত্তি হয়ে গেছে যে চেক এবং অর্থঋণ মামলা একসাথে চলতে কোনো বাধা নেই, চলতে পারে। আমি অর্থের কাছে ফিরে আসি। অর্থী, তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, তুমি তো ফার্স্ট জেনারেশন লয়ার, তোমার ফ্যামিলিতে তো আর কেউ আইনজীবী নেই, তাহলে ফার্স্ট জেনারেশন লয়ার হিসেবে তোমাকে যে প্রবলেমগুলো ফেস করতে হইতে পারে, ইটস নট ডেফিনেট যে করতে হবেই, হতে পারে যে তুমি যখন কোয়ালিফাইড ব্যারিস্টার হবে কিছুদিন তোমাকে ওয়েট করতে হবে, চেম্বার হয়তো পাবে, চেম্বার পেলে 7-8-10 বছর তোমাকে হয়তো মানি ইনকামের সুযোগ কমই থাকবে। সেই ক্ষেত্রে তোমরা কি ভাবছো, আসলে কি চিন্তা করছো? স্যার আমি মনে করি হার্ডওয়ার্কটা খুব ইম্পর্ট্যান্ট, স্ট্রাগল করতে হবে হয়তো আমাকে একটু বেশি, তবে আমি মেন্টালি সেট করে রেখেছি যে হ্যাঁ আমি হার্ডওয়ার্ক এবং স্ট্রাগল করে যাব। এখানে পেশেন্স কনফিডেন্স থাকলে ইনশাআল্লাহ আমি ভালো করতে পারবো। আর ফাইন্যান্সিয়াল সাপোর্টটা কোথা থেকে আসবে তখন? জানি 10 বছর কিন্তু তোমাকে ওয়েট করতে হবে। জি স্যার, ধরো আজকেই ব্যারিস্টার হলে, আজকে থেকে ধরো 10 বছর তোমাকে ওয়েট করতে হবে ফাইন্যান্সিয়াল ফ্লোটা, মানে তুমি সেলফ সাফিসিয়েন্ট হওয়ার জন্য আর কি। এর আগেও তো কিছু কিছু পাবা চালানোর জন্য। জি, সেটার জন্য অনেক পেশেন্সের প্রয়োজন এবং ইনশাআল্লাহ মাথার উপর বাবা মা আছেন। আচ্ছা, তো আমার বাবা অনেক সাপোর্টিভ আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এটাই আর কি। আচ্ছা, তাহলে তুমি মেন্টালি আসলে প্রিপেয়ার্ড এই ইনশাআল্লাহ। ভেরি গুড। আরেকটা প্রশ্ন তোমাকে করি, বাংলাদেশের যে লিগ্যাল সিস্টেম, সেই লিগ্যাল সিস্টেমে হচ্ছে ধরো জাজরাই সব কিছু নিয়ন্ত্রণ করেন, জাজরা সেন্টেন্স পাস করেন, জাজরাই ডিসাইড করেন কে গিলটি কে নট গিলটি। কিন্তু তুমি যে ল পড়ছো ইংলিশ লিগ্যাল সিস্টেম, সেই লিগ্যাল সিস্টেমে জুরি সিস্টেম হচ্ছে, অর্থাৎ কোর্টে 12 জন জুরি থাকবেন, তারাই ডিসাইড, 12 জন জুরি আসবে তোমার সাধারণ মানুষ থেকে, লটারির মাধ্যমে যারা ভোট দিয়েছেন তাদের মধ্য থেকে 10 জন আসবেন, 12 জন আসবেন, 12 জন আসবেন। এই 12 জনের সামনে কোর্টে ট্রায়াল হবে, এই 12 জন ডিসাইড করবে কে গিলটি অথবা কে গিলটি না। জাজদের কিন্তু কোনো রোল নাই গিলটি নট গিলটির ক্ষেত্রে। কেউ যদি গিলটি হয়, জাজ শুধু দায়িত্ব হচ্ছে সেন্টেন্স পাস করা, আর নট গিলটি হলে তাকে জাস্ট ছেড়ে দিয়ে দেওয়া। বাংলাদেশে তো এটা না সিস্টেম আসলে, জুরি সিস্টেম নেই বাংলাদেশে। তো এটা সুবিধা অসুবিধা কি আসলে? আমার পার্সোনাল ওপিনিয়ন, বাংলাদেশের জুরি সিস্টেম আসলে অ্যাডভান্টেজেসের থেকে ডিসঅ্যাডভান্টেজটা বেশি আসবে। কারণ জুরি সিস্টেমে সিক্রেসি মেনটেন করাটা অনেক জরুরি, যেটা আমার মনে হয় ভ্যালিড হতে পারে, এবং সিকিউরিটি অনেক উইক আমাদের বাংলাদেশে, যার কারণে জুরি সিস্টেমটা ততটা ভালো হবে না আমাদের। আর ভালোর দিক থেকে যদি বলি তাহলে জুরি সিস্টেমের ভালো হচ্ছে যে সোশ্যালের মানুষরা বুঝতে পারবে আমাদের কোর্ট সিস্টেমটা কতটা রিলায়েবল, এবং কোর্টে কেমন কি হচ্ছে না হচ্ছে তারা সেটা বুঝতে পারবে। তো এটা হচ্ছে ভালো দিক। তবে বাংলাদেশের জন্য জুরি সিস্টেমটা আমি মনে করি যে খুব বেশি সুবিধাজনক হবে না। কেন? কারণ সিক্রেসি এবং সিকিউরিটি যদি না থাকে, যদি জাজমেন্ট ফেয়ার ভাবে না আসতে পারে, তাহলে তো সেটা আমাদের সোশ্যালের জন্য খুব ব্যাড এফেক্ট ফেলবে। ফেয়ার না আসার কারণ কি? ধরো সাক্ষী নিয়ে আসলাম, সাক্ষী তার সাক্ষী দেবে, তাই এটা ফেয়ার না হওয়ার কারণ কি? কারণ বাংলাদেশের এক মানুষের মেন্টালিটি এক একজনের এক এক রকম, মানে বায়াসনেস আসতে পারে। প্লাস আরেকটা জিনিস হতে পারে, আর্থিক অবস্থা সবার একই রকম না। ধরো একজন সাক্ষীকে তুমি ধরো আর্থিক অবস্থাটা খুবই ভালো না, তাকে কিন্তু টাকা দিয়ে বায়াস করা যায়। হ্যাঁ হ্যাঁ, এটা একটা খুব বড় একটা ম্যাটার বাংলাদেশের মানুষের জন্য। তো যেমন আমি ছিলাম মেম্বার অফ জুরিস ছিলাম লন্ডনে সময়, এবং ফোরম্যান ছিলাম কয়েকটা 2-1টা কেসে, 2টা কেসে। তো সেখানে আমাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে, তোমরা যারা 12 জন জুরি আছো কেউ কারোর সাথে কোনো বিষয়ে কথা বলতে পারবে না, তোমার বাবা মা স্ত্রী সন্তান ভাই বোন কারোর সাথেই এই বিষয়ে কোনো কথা বলতে পারবে না, এবং সবাই স্ট্রিক্টলি এটা মেনটেন করতো। কিন্তু আমাদের দেশে এটা সম্ভব না। অথবা আমি দেখেছি যারা বলেছে যে না আমার জন্য এটা ডিফিকাল্ট হবে মেনটেন করা,
তাদেরকে বলছে যে ঠিক আছে তোমাকে বাসায় যেতে হবে না, তুমি হোটেলে থাকো, আমরা হোটেলের ভাড়া থাকা খাওয়া সব দেবো। হ্যাঁ, সেটা বাংলাদেশে সম্ভব না। এক্সপেন্সিভ বেয়ার করাটা বাংলাদেশের জন্য একটু ডিফিকাল্ট হবে। এই জন্য জুনিয়র সিস্টেম ভালো না বাংলাদেশের জন্য। আপনারা যদি ইন্ট্রোডিউস করা যেত তাহলে ফেয়ার ট্রায়াল হতো, তাই না? তাহলে এই যে পলিটিক্যালি ধরো অনেকগুলোই মামলার রায় হচ্ছে, সেগুলো হওয়ার সম্ভাবনা কমে যেত। ফেয়ার ট্রায়ালটা হওয়াটা বেশি জরুরি বলে আমি মনে করি। যদি জুরি সিস্টেমে ফেয়ার ট্রায়াল আসে তাহলে সেটা জুরি সিস্টেমটা আনা উচিত, আর যদি না হয় তাহলে না আনাটাই ভালো। আর তোমার কাছে আরও কিছু প্রশ্ন আছে যারা আমরা পেয়েছি দর্শকদের ক্ষেত্রে, তুমি দুই একটা প্রশ্ন স্যারকে করতে পারো। স্যার, প্রথম প্রশ্ন হলো, কখন একজন ঋণ গ্রহীতা খেলাপি ঋণ গ্রহীতা হিসেবে বিবেচিত হবেন? আমরা সবাই বুঝি যে আমরা যখন ব্যাংক থেকে বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেই, ঋণ পরিশোধের একটা সময়সীমা থাকে যে কিভাবে ঋণ পরিশোধ করব, সেটার একটা শিডিউল থাকে। তো সেটা যখন আমি ব্যর্থ হই ঋণ পরিশোধ করতে, তখন আমি খেলাপি ঋণ গ্রহীতায় পরিণত হই। তবে এখানে আমরা বলি যে ফাইনালি এটাকে খেলাপি ঋণ গ্রহীতা হিসেবে চিহ্নিত করার আগে এখানে তিনটা ক্লাসিফিকেশন আছে। এটা হলো যে প্রথমেই যদি দেখে যে হয়তো আমি রেগুলারলি দিতে পারছি না, তখন সেটা হলো যে সাবস্ট্যান্ডার্ড মানে ক্লাসিফাইড হন। তারপরে যখন ব্যাংক অ্যাসেস করে দেখে যে এটা আসলে এই ঋণটা পরিশোধ করতে পারবেন কি পারবেন না একটা সন্দেহ তৈরি হয়, তখন সেটাকে ডাউটফুল শ্রেণীতে ক্লাসিফাইড হয়। এবং ফাইনালি এটা তৃতীয়ত যেটা হয় সেটা হলো যে ব্যাড অ্যান্ড লস হিসেবে ক্লাসিফাইড হয়। তো এই বিএল শ্রেণীতে ক্লাসিফাইড হওয়ার পরে দেন ব্যাংক হলো যে চূড়ান্তভাবে খেলাপি ঋণ গ্রহীতায় পরিণত হলো, এবং তার বিরুদ্ধে তখন ব্যাংক লিগ্যাল অ্যাকশন নিতে পারে। কজ অফ অ্যাকশনটা তৈরি হয় যে মামলা মোকদ্দমা দায়ের করা বা ঋণ আদায়ের জন্য যেই ধরনের লিগ্যাল স্টেপ নেওয়ার প্রয়োজন হয়, তখন ব্যাংক সেটা নিতে পারে। তো সুতরাং আমরা সহজে যদি বুঝি তাহলে যে আমাদের ঋণ পরিশোধের যে সময়সীমা, যে শিডিউল থাকে, সেই অনুযায়ী যদি আমি ঋণ পরিশোধ করতে ব্যর্থ হই, এখন ধরেন আমার তো হয়তো মাসিক কিস্তি আছে, তাহলে একটা কিস্তি করলে কি আমি খেলাপি ঋণ গ্রহীতায় পরিণত হব না? অ্যাটলিস্ট 3টা কিস্তি যদি আমি দিতে ব্যর্থ হই, তখন আমি খেলাপি ঋণ গ্রহীতা হিসেবে চিহ্নিত হব। সো এর মধ্যেও যেটা বললাম যে ব্যাংকের ভাষায় যেটা হলো যে 3টা ক্লাসিফিকেশন, সাবস্ট্যান্ডার্ড, ডাউটফুল এবং ব্যাড অ্যান্ড লস। তো চূড়ান্ত যে ক্লাসিফিকেশনটা ব্যাড অ্যান্ড লস হিসেবে ক্লাসিফাইড হলে পরেই দেন ব্যাংক ঋণ আদায়ের জন্য মামলা মোকদ্দমা দায়ের করার কজ অফ অ্যাকশনটা তৈরি হয়। থ্যাংক ইউ। অর্থী, তোমার কাছে ফাইনাল কোয়েশ্চেন, তোমার বন্ধু বান্ধবদের উদ্দেশ্যে কিছু বলতে চাও তুমি অনুষ্ঠানে এসে? কেমন লাগলো? আমি আমার জুনিয়রদের এবং বন্ধু বান্ধবদের বলতে চাই যে এই প্রফেশনের জন্য স্টুডেন্ট লাইফ থেকে কনফিডেন্স, স্ট্রাগল অ্যান্ড হার্ড ওয়ার্ক, এই জিনিসগুলো খুবই প্রয়োজন। পেশেন্স, কনফিডেন্স অ্যান্ড হার্ড ওয়ার্ক, এই তিনটার কম্বিনেশনে এখানে ভালো করা যাবে বলে আমি মনে করি। থ্যাংক ইউ। এখন কি অবস্থা, কারেন্ট কন্ডিশন অফ দ্য হাইকোর্ট কিরকম? সুপ্রিম কোর্ট ধরেন, আমরা যদি বলি আপিল বিভাগের কথা বলি, আপিল বিভাগ এখন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো যে এখন 7 জন বিচারপতি আছেন। 7 জন বিচারপতি মোটামুটি সবাই 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন। হাইকোর্টে সবাই 20 বছরের অধিককাল বিচার কার্য পরিচালনা করেছেন। সেই দিক থেকে মোস্ট এক্সপেরিয়েন্সড এবং জাজশিপের দিক থেকে সবাই সর্বোচ্চ অভিজ্ঞতা সম্পন্ন 7 জন জাজ এখন আপিল বিভাগে বিচার কার্য পরিচালনা করছেন। আর হাইকোর্ট ডিভিশনেও এখন আমি বলবো যে অনেক স্বাধীনভাবে বিচারকরা বিচার কার্য পরিচালনা করতে পারছেন, এবং আমাদের দিক থেকে আমরা আগে যেই অনেকগুলো ব্যাড কালচার ছিল, তো সেগুলো থেকে আমরা চেষ্টা করছি বের হয়ে আসার। আমরা অ্যাটর্নি জেনারেল অফিস সম্পূর্ণ রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে, আমরা রাষ্ট্রের আইনজীবী হিসেবে আমরা দায়িত্ব পালনের চেষ্টা করছি। এখানে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমাদের যে রোল হওয়া উচিত, সেভাবে আমরা দায়িত্ব পালন করার চেষ্টা করছি। তার মানে আপনি কোর্ট সিস্টেমে এখন, লিগ্যাল সিস্টেমে কোনো প্রবলেম আপনার মতে নেই? ইটস ওকে না, লিগ্যাল সিস্টেমে প্রবলেম থাকবে না তা হয় না। যেমন সিস্টেমের প্রবলেমের মধ্যে আমাদের এখন হাইকোর্ট বিভাগে বিচারক অপর্যাপ্ত, তারপরে হলো যে মামলার সংখ্যা অনেক বেশি, হয়তো মামলা চাচ্ছি আমি একটা মামলা শুনানি করতে, দীর্ঘসূত্রিতা রয়েছে। তারপরে যে আমাদের যে একটা
ব্যাড কালচার ডেভেলপ করেছে সেখান থেকে আমরা পুরোপুরি বের হয়ে আসতে পারছি এই কথা আমি বলবো না, তবে আমরা চেষ্টা করছি সেখান থেকে বের হয়ে আসার জন্য। জি, আপনি ফাইনালি দ্যাটস ফাইনাল কোশ্চেন টু ইউ, নিউলি কোয়ালিফাইড ব্যারিস্টার যারা এবং ব্যারিস্টার উইমেন ব্যারিস্টার ওদের মতো যারা হচ্ছে আর কি, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? আমার সিনিয়র একদিন আমাকে বলেছিলেন, আমি যদি কালকে সকালে শুনি যে মাসুদ কোথাও একটা হ্যান্ডসাম স্যালারিতে একটা জব পেয়ে চলে গেছে, আমি সারপ্রাইজড হব না। ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার মওদুদ আহমেদ, কিন্তু ও যদি ধৈর্য ধরে এখানে থাকতে পারে, ইট উইল বি রিওয়ার্ডিং। অ্যান্ড আমি এখন এসে বলতে পারি যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ব্যারিস্টার মওদুদ আহমেদের চেম্বারে আমারও যাওয়ার সুযোগ হয়েছিল, আপনারা তখন ছিলেন, আমারও কাজ করার সুযোগ হয়েছিল, সেখানে গিয়ে আমার কাজ করলাম। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। অর্থী, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।